ও আল্লাহ, আমার বোনের কিছু হয়নি। এটা মিথ্যা, সব মিথ্যা। আল্লাহ, তুমি আমার বোনকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারো না। আমার বোন আছে। আমি বাড়ি গেলেই সে আপু বলে আমায় জড়িয়ে ধরবে। সব মিথ্যে বলছে। রুদ্রের চোখ নিজের অজান্তেই ভিজে গেছে। সে দাঁতে দাঁত চেপে তুরাকে বুকের সাথে শক্ত করে আঁকড়ে ধরল এবং মিথ্যা সান্ত্বনা দিতে দিতে বলল, তোরা প্লিজ শান্ত হও। তোদের কিছু হয়নি। দেখিস, হয়তো বাংলাদেশে আমাদের দরকার, তাই তাড়াতাড়ি ফিরে আসার জন্য কেউ হয়তো মিথ্যা খবর রটিয়েছে। তুরা সেই কথায় এক বিন্দুও শান্ত হলো না। তার হাহাকার শুনে বিমানের বাকি যাত্রীদের অনেকেই অসহায় চোখে তাদের দেখছে। কারো কারো চোখ থেকেও জল গড়িয়ে পড়ছে। রুদ্রের চোখ থেকেও ফোঁটায় ফোঁটায় জল পড়ছে, যা তুরার চুলে মিশে যাচ্ছে। তুরা আবারও গলা ফাটিয়ে আর্তনাদ করে উঠল। ও আল্লাহ, তুমি আমার বোনটা কিছু হতে দিও না আল্লাহ। আমার এইটুকু কলিজার বোনটাকে তুমি রক্ষা করো আল্লাহ। তুরা আবার কাঁদতে কাঁদতে রুদ্রের শার্ট মুঠো করে ধরে তার বুকে মাথা চেপে ধরে বলল, রুদ্র ভাইয়া, আপনি আপনি সত্যি করে বলেন আমার বোনের কিছু হয়নি। আল্লাহকে বলেন না তিনি যেন আমার বোনকে সুস্থ রাখেন। আমি বাড়ি গেলেই যেন দেখতে পাই আমার কলিজার টুকরা বোনটা আমায় দেখে ছুটে এসে জড়িয়ে ধরে আপু বলে ডাকে। নিজের কষ্ট ভুলে রুদ্র তুরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গভীরভাবে বলল, হ্যাঁ তোরা, তুই শান্ত হ। আল্লাহ নিশ্চয়ই কিছু করেনি তিথিকে। তিনি অবশ্যই আমাদের তিথিকে সুস্থ রেখেছেন। আমরা বাড়ি গেলেই দেখবি তিথি হাসি মুখে তোকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরবে। রাত 8টা, কবরস্থান মতন নিস্তব্ধ। বাইরে মাঝে মাঝে শুধু কুকুরের করুণ ডাক ভেসে আসছে। আয়ান বিছানার এক কোণায় মাথা চেপে ধরে বসে আছে। তার প্রতিটি শ্বাস যেন ভারী পাথর। তিথি বিছানার অন্য কোণে প্রাণহীন পুতুলের মতো গুটিসুটি মেরে আছে। ঘরের মধ্যে নীরবতা নয়, যেন পাথরের মতো জমাট বাঁধা আতঙ্ক। কিছুক্ষণ পর আয়ান পেটে বাতাস টেনে নিয়ে একটি লম্বা ভারী দীর্ঘশ্বাস ফেলল। এভাবে বসে থাকলে চলবে না। সে ধীরে তিথির দিকে ঘুরল। তিথি তাকে ঘুরতে দেখে ভয়ে ঠোঁট কামড়ে ধরে কাদো কাদো মুখ করে ফেলল। এই বুঝি চর পড়বে তার গালে। তিথিকে অবাক করে দিয়ে আয়ান অবিশ্বাস ও শান্ত গলায় বলল, তিথি, সত্যি করে একটা কথা বলতো, তুই আমার গাড়িতে কিভাবে এলি? তিথি আয়ানের কথায় মাথা গুঁজল। কিভাবে বলবে সে? শুধুমাত্র তাকে শাস্তি দিতে গিয়ে আজ এই সর্বনাশ। এই কাণ্ড জানার পর আয়ান শান্ত থাকবে? কখনো না। মেরে তো মাসকালাইয়ের ডাল বানিয়ে দিবে। এখন বাড়িতেও নেই যে বাবার কাছে আশ্রয় দিবে। এখন অন্য শহরে, অন্য এলাকায়। সে এই ছোট ঘরে আয়ানের সাথে আক্ষরিক অর্থই বন্দী। তিথিকে চুপ করে থাকতে দেখে আয়ানের গলার স্বর আরো শান্ত কিন্তু বিপজ্জনক হয়ে উঠল। কি হলো তিথি, বল, চুপ করে আছিস কেন? তিথি কোনো রকম গলার স্বর এনে আমতা আমতা করে বলল, ই মানে আমি জানি না আয়ন ভাইয়া। আয়ান এবার ধমকের স্বরে যেন বিষ ঢেলে দিল। জানিস না মানে? হাওয়া থেকে উড়ে এসেছিস নাকি? হেঁটে গাড়িতে না উঠলে তো আর উঠতে পারতি না। এখন ভালোই ভালোই বলছি, বল তুই কিভাবে আমার গাড়িতে এলি? না হলে আজ রাতে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মেরে তোর লাশ এখানে ফেলে আমি দেশ ছেড়ে পালাবো। আয়ানের সেই ভয়ঙ্কর ধমকে তিথি চমকে উঠে কেঁপে গেল। শেষমেশ আয়ানের মৃত্যু ভয় শুনে সে ভয়ে জলদি জলদি সব কিছু বলতে শুরু করলো, যা শুনে আয়ানের চোখ আক্ষরিক অর্থে কপালে উঠল। আয়ান ক্রোধে উন্মাদ হয়ে মুহূর্তেই হাত উঁচিয়ে তিথিকে মারতে গেলে তিথি চিলের মতো আর্তনাদ করে দু হাত দিয়ে মুখ ঢেকে বাচ্চাদের মতো করে বলল, না আয়ন ভাইয়া, মেরো না প্লিজ, ব্যথা লাগবে, ব্যথা লাগবে, আমি জোর জোর কান্না করব। তিথির সেই আর্জি আর হুমকি মেশানো কথা শুনে আয়ানের উঠে আসা হাতটা ঠিক সেখানেই জমে গেল। সে রাগে নিজের হাতের আঙ্গুলগুলো মুছড়ে একাকার করলো। তিথির এই ছেলে মানুষই ভুলের জন্য আজ তাদের এত বড় সর্বনাশ হলো। আয়ানের ইচ্ছে করছিল তিথিকে ইচ্ছে মতো আছড়ে ফেলে মারতে, কিন্তু এখন মারলে তিথি প্যাপু করে চিৎকার করবে আর গ্রামের মানুষ শুনলে নেগেটিভ মাইন্ডে নিবে।
আয়ান এসব কিছু ভেবে কোনো মতে নিজের রাগ গিলে ফেলে বিছানার এক কোণে ধপাস করে মৃতদেহের মতো শুয়ে পড়ল। সারাদিনের ক্লান্তি, অপমান আর উত্তেজনা সব মিলিয়ে সে মুহূর্তে অবসন্ন হয়ে পড়ল। তিথি আয়ানকে অচেতনের মতো শুয়ে থাকতে দেখে তার মুখের দিকে সাবধানে উকি দিল এবং দেখল ঘুমিয়ে আছে। তিথি বড় বড় শ্বাস নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং মনে মনে বলল, শালা গোমরা মুড়ি, খালি কথায় কথায় গায়ে হাত তুলিস। আজ আমি বিপদে পড়েছি বলে এত শান্ত থাকলাম, না হলে বাড়িতে থাকলে তোকে নুন পানি ছাড়া কাঁচায় চিবিয়ে খেতাম। খান বাড়িতে শোকের স্তূপ নেমে এসেছে, শত শত মানুষের ভিড়, কিন্তু সেই ভিড়ের আয়োজনকেও ছাপিয়ে যাচ্ছে হৃদয়ে ভাঙ্গা কান্নার শব্দ। পোস্টমর্টম শেষ করে তিথির নিথর দেহটা সাদা কাপড়ে মুড়িয়ে খাটিয়ার উপরে শুয়ে রাখা হয়েছে। আনোয়ার খান নিজের সমস্ত শক্তি দিয়ে আশিক খানকে ধরে আছেন। আশিক খান তখন পাগলের মতো বুক চাপড়ে চিৎকার করছেন, ও আল্লাহ, আমার ফুলের কলির মতো মেয়েটার সাথে এত বড় জুলুম হলো। আল্লাহ, তুমি এই কড়াই গন্ডাই বিচার করো। আমার মেয়েটা, সে আর আমাকে বাবা বলে ডাকবে না, কোনো আবদার করবে না। আরিফুল খানও গুমরে কেঁদে উঠে আশিক খানকে ধরে আছেন। আশি এক কোণায় দেওয়ালের সাথে মিশে গিয়ে নীরবে ফুপিয়ে যাচ্ছে। তার চোখ কাঁদতে কাঁদতে লাল টকটক হয়ে গেছে। রুদ্র আরশিকে ফোন করে নিশ্চিত করে দিয়েছে যে সে আসছে। বাড়ির শোকার্ত সদস্যরা সবাই শুধু জানে তাদের বড় ছেলে রুদ্র দেশে ফিরছে। তার উপস্থিতিতে হয়তো শোকার্ত পরিবেশে কিছুটা শক্তি পাওয়া যাবে, কিন্তু একটি জিনিস গুরুত্বপূর্ণ, গোপন তথ্যটি শুধু আরশির কাছেই ছিল। সে জানে রুদ্র একা আসছে না, সাথে তুরাও আসছে। আরশির মনে দ্বিধা। তিথির মৃত্যু যেমন কষ্ট দিচ্ছে, তেমনি চিন্তা হচ্ছে রুদ্র আর তুরাকে দেখে বাড়ির এই বিপর্যয় কেমন হবে। আর শিহাব এই দৃশ্য দেখে কি সে শান্ত থাকবে, নাকি আবার সব হারিয়ে পাগলামি শুরু করবে? এই ভয়াবহ চিন্তাটাই আরশির কলিজায় চির ধরিয়ে দিচ্ছে। শিহাব আরশির দিকে দৃষ্টি ফেরালো, দেখলো মেয়েটার চেহারা শুকিয়ে গিয়েছে, চোখ দুটো অস্বাভাবিকভাবে ফোলা। শিহাব ধীরে ধীরে আরশির দিকে এগিয়ে এসে নিঃশব্দে তার পাশে দাঁড়ালো। তারপর সামনে খাটিয়ার দিকে তাকিয়ে শীতল ভারী কণ্ঠে আরশির উদ্দেশ্যে বলল, জানো আরশি, এই মুহূর্তে তুরার কথা ভীষণ মনে পড়ছে। এক বোন তো আজ চিরদিনের জন্য হারিয়ে গেল, আর তুরা, সে তো পালিয়ে গেল, কোথায় আছে কেউ জানে না। শিহাবের এই করুণ মন্তব্য আরশি এক পলক তার দিকে তাকালো। তিথির খাটিয়ার পাশে দাঁড়িয়ে শোকের এই পরিবেশে আরশি যেন নিজেই নিজের অজান্তে এক ভয়ঙ্কর প্রশ্ন ছুড়ে দিল শিহাবের দিকে। আচ্ছা শিহাব ভাইয়া, একটা কথা বলি। শিহাবের চোখ তখনও খাটিয়ার দিকে স্থির। সে ধীরে ক্লান্ত স্বরে বলল, বলো। আরশির মুহূর্তেই দ্বিধা কাটিয়ে সরাসরি তার সবচেয়ে বড় আতঙ্কের কথাটি বলল, যদি এখন তুরা ফিরে আসে, আপনি কি আমাকে ছেড়ে আবারও তুরাকে বিয়ে করতে চাইবেন? আরশির এই অসহায় ধারালো প্রশ্নে শিহাবের যেন শ্বাস থেমে গেল। সে যেন পাথরের মতো সেখানে থমকে গেল। ধীরে ধীরে সে চোখ ঘুরিয়ে আরশির লাল ফোলা চোখের দিকে তাকালো। আরশি তখন নিজের চরম পরিণতি জানার জন্য ভয়ঙ্কর দৃঢ়তা নিয়ে শিহাবের দিকে তাকিয়ে আছে। আরশির এই কথার উত্তর দেওয়াটা শিহাবের কাছে এক আকাশ পরিমাণ কঠিন মনে হলো। এই মুহূর্তে সে তার ভেতরের তুমুল ঝড়কে ভাষায় প্রকাশ করার মতো সামান্য শক্তিটুকু খুঁজে পাচ্ছে না। যদিও বিয়ে জীবনে একবারই হয়, এই নীতিতে শিহাব দৃঢ়ভাবে বিশ্বাসী, কিন্তু তুরার বেলায় তা মানতে যেন তার হৃদয়ের প্রতিটি শিরা ছিঁড়ে যাচ্ছে। তুরাকে শিহাব মুহূর্তের জন্য ভুলতে পারেনি। হয়তো সেই আবেগ প্রকাশ করা ছেড়ে দিয়েছে, কিন্তু তার আবেগ, স্মৃতি, উপস্থিতি সব আগের মতো শিহাবের মনে গভীরে গেঁথে আছে। এই মারাত্মক কষ্টগুলো শিহাব বুকের পাঁজর দিয়ে চাপা রেখে বাইরে ভালো থাকার ভান করে চলছে। কিন্তু সত্যি সত্যি যদি তুরা আসে, তাকে দেখে কি আবার তার আগের সেই অপ্রকৃত পাগলামিটা জেগে উঠবে? আবারও কি তুরাকে জোর করে পাওয়ার সেই পুরনো জেদ মাথাচাড়া দিয়ে উঠবে? আবারও কি সে তুরাকে দেখে দুর্বল হয়ে পড়বে? এসব ভাবতেই শিহাবের ভেতরটা যেন তীব্র যন্ত্রণায় মুচড়ে গেল। তার গলার কাছে কিছু একটা দলা পাকিয়ে গেল। তাই শিহাব কোনো উত্তর দিতে পারল না।
আরশি শিহাবের সেই জটিল নীরবতা দেখে মুহূর্তেই বুঝে নিল তার ভেতরের যুদ্ধটা। আরশি আর চাপ না দিয়ে অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, ভালোবাসা একটা খুব পবিত্র জিনিস, কিন্তু সে ভালোবাসার পবিত্রতা ধরে রাখতে সবাই পারে না। কেউ সে ভালোবাসাটাকে পাগলের মতো জোর করে আদায় করতে চায়, যেটাকে আসলে পাগলামি বলা হয়, ভালোবাসার নয়। আরশি তখন খাটিয়ার দিকে চোখ ফিরিয়ে অশ্রু সজল কণ্ঠে বলল, সে ভালোবাসাটাই পবিত্র, যে ভালোবাসার মানুষটাকে অন্যজনের পাশে হাসতে দেখে তার সুখ কামনা করে শান্তিতে বলতে পারে, তুমি সুখে আছো, এতে আমি খুশি, এর থেকে বেশি কিছু চাই না আমি। এই সামান্য আত্মত্যাগটুকুই একজন মানুষের পবিত্রতম ভালোবাসা বলা হয়। এই সামান্য কথাটুকু সবাই বলতে পারে না শিহাব ভাইয়া, কিন্তু কেন জানি আমার বিশ্বাস হয় আপনি ভালোবাসাটাকেও পবিত্র ধরে রাখতে পারবেন এবং এই কথাটুকু বলতে পারবেন। আরশির অসাধারণ গভীর কথায় শিহাবের হৃৎপিণ্ড যেন মুচড়ে উঠল। কিন্তু শোকের আবহে আরশি কেন এই জীবন বোধের কথাগুলো বলল তা শিহাব এক মুহূর্তের জন্য বুঝতে পারছিল না। শিহাব সেই রহস্যের কিনারা করার জন্য আরশির দিকে তৎক্ষণাৎ ঘুরে কিছু বলতে যাবে, তার আগেই আরশি মুখ ফিরিয়ে সেখান থেকে দ্রুত সরে গেল। শিহাব বরফের মূর্তির মতো সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। তার কানে শুধু আরশির সেই আত্মত্যাগের কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল, আর সে বারবার ভাবতে থাকলো আরশি আজ হঠাৎ তাকে এমন কঠিন সত্য কেন বলে গেল। রুদ্র আর তুরা তখনও রাস্তার গাড়িতে। বাইরে প্রচণ্ড যানজট, গাড়ি এক ফোঁটা নড়ছে না। তুরা অবিরত ফুপিয়ে কান্না করতেই আছে। রুদ্র শত চেষ্টা করেও তাকে শান্ত করতে পারছে না। জ্যাম যখন দীর্ঘস্থায়ী রূপ নিল, শোকে ও উন্মাদে তুরার ধৈর্যের বাঁধটা যেন হুট করে ভেঙে গেল। তুরা কোনো কথা বলার সুযোগ না দিয়েই যেন দম আটকে আসছে। গাড়ি থামা মাত্র দরজা খুলে রাস্তায় নেমে পড়ল। রুদ্র কিছু বোঝার আগেই তুরা পাগলের মতো জ্যামের মাঝখান দিয়ে ছুটল। রুদ্রও গাড়ি থেকে নেমে তুরার পেছনে ছুটল। ততক্ষণে তুরা অনেক দূর চলে গেছে। রুদ্র বুঝতে পারল তুরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই আর না ছুটে গাড়িতে ফিরে এসে নিঃশ্বাস ফেলল। তুরা জ্যামের অনেক সামনে এসে একটা সিএনজিতে উঠে পড়ল। তুরা সেই সিএনজিতে একদম বাড়ির মূল ফটকের সামনে এসে থামিয়ে চালককে ভাড়া না দিয়ে ঝড়ের বেগে বাড়ির দিকে দৌড় দিল। পেছন থেকে হতভম্ব চালক গলা ফাটিয়ে চিৎকার করলো, আরে ম্যাডাম, আমার ভাড়াটা তো দিয়ে যান। তৎক্ষণাৎ তুরা সব উপেক্ষা করে উঠোনে চলে এসেছে। তুরা দৌড়ে একদম তিথির খাটিয়ার সামনে এসে আচমকা থমকে দাঁড়ালো। সামনে সাদা কাপড়ে মোড়ানো তার বোনের নিথর দেহ। মুহূর্তে শোকাত সবার চোখ সেই ক্ষিপ্ত তুরার দিকে পড়ল। শিহাব এক মনে খাটিয়ার দিকে তাকিয়েছিল। হঠাৎ শিহাবের চোখ পড়ল খাটিয়ার সামনে দাঁড়িয়ে থাকা তুরার দিকে। মুহূর্তেই শিহাবের চোখ বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে স্থির হয়ে গেল। আশিক খান নিজের মেয়েকে দেখে দূর থেকে বুক ফাটা গলা ভাঙ্গায় আর্তনাদ করে ডাক দিলেন, তোরা মারে, ও মা তুই আসছিস? মারে, আমার বুকে আয়। আমার যে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, তুষের আগুনের মতো জ্বলছে। আয় আমার বুকে আয়, আমার কলিজাটা একটু ঠান্ডা করে দিয়ে যা। আমার এক নিয়ে চলে গেছে, তুই যাস না রে মা। আশিক খানের ডাকে তুরা দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরল। তনুজা খানও তাড়াতাড়ি এসে চিৎকার করে জড়িয়ে ধরলেন। আরফা আরশিও দৌড়ে এসে যোগ দিল। তিথির নিথর দেহের পাশে তখন খান বাড়ির সবাই মিলে এক বুক ফাটা করুণ কান্নার বৃত্ত তৈরি করল। তুরা সেই হাহাকারের মাঝখানে দাঁড়িয়ে পাগলের মতো চিৎকার করে বলল, বাবা, আমার কলিজার টুকরো বোন তিথি কই? ওকে ডাক দাও, বলো তোর বোন এসেছে। আর আর ওই সাদা কাপড়ে মোড়ানো লাশটা কার? আমাদের বাড়িতে কেন? হ্যাঁ, আমার আমার বোন তিথি কোথায়? ওকে ডাকো। তুরার সেই অবিশ্বাস আর আক্রোশ মেশানো প্রশ্নে কেউ কিছু বলল না। তারা শুধু মাথা ঠুকে চিৎকার করে কাঁদতে লাগলো। আর সেই কান্নার মাঝে কাঁধের উপর দিয়ে খেয়াল করলো রুদ্রকে দেখতে পারছে না। রুদ্র কোথায়? এই ভাবনার মাঝেই আরশির চোখ গেল বাড়ির গেটের দিকে। অপেক্ষাকৃত দামি একটি গাড়ি ধীরে ধীরে প্রবেশ করছে।
শিহাব বিশাল ধাক্কা খেয়ে পাথরের মতো দাঁড়িয়েছিল। এই অকল্পিত মুহূর্তে তুরা যে সত্যি সত্যি এসে পড়বে তা সে ভাবেনি। শিহাবের শরীর ভেতর থেকে বাইরে পর্যন্ত অসহায়ের মতো কাঁপতে লাগলো। হঠাৎ শিহাবের চোখ গেল সেই গেট দিয়ে ঢোকা গাড়িটার দিকে। শিহাব চোখ বড় করে তাকালো, আর পর মুহূর্তেই গাড়ি থেকে নেমে এলো রুদ্র। শিহাবের মাথার শিরাগুলো যেন বিদ্যুৎ বিস্তৃত হলো। তুরাকে অনুসরণ করে রুদ্রও কেন আসলো? শিহাবের মস্তিষ্ক যেন এই মুহূর্তে চূড়ান্তভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আরশি সেই বিভ্রান্তকর দৃষ্টি উপেক্ষা করে একমাত্র আশ্রয়ের খোঁজে প্রাণপণে দৌড়ে সে রুদ্রকে জড়িয়ে ধরল এবং তার বুকে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল। আয়ানকে নতুন ঝলমলে খয়েরি রঙের পাঞ্জাবি পরিয়ে আর তিথিকে ভারী কাজ করা লাল খয়েরি বেনারসি শাড়িতে জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে। এক কথায় দুজনকেই পুরোপুরি বরকনের বেশে সজ্জিত করে দিয়েছে সবাই। আয়ানের সবকিছু বিষের মতো তেতো লাগছে। আয়ান আর তিথিকে পাশাপাশি বসিয়ে রাখা হয়েছে। চারপাশের লোকজন আন্তরিকভাবে তাদের জন্য দোয়া করছে, কিন্তু আয়ানের ইচ্ছে করছে না সবকিছু লাথি মেরে ছুঁড়ে ফেলে এই স্থান থেকে উড়ে চলে যেতে, কিন্তু পারছে না। ওই যে উড়ে যাবে কিভাবে, তার তো ডানাই নেই। আর ঠিক এই মুহূর্তে সে জীবনের সবচেয়ে অসহায় মানুষ। আয়ান যখন ঘর্মাক্ত শরীরে মুক্তির পথ খুঁজছিল, ঠিক তখনই বিদ্যুৎ চমকের মতো একটা বুদ্ধি এলো মাথায়। আয়ান সাথে সাথে চেয়ার থেকে উঠে গম্ভীর মুখে চেয়ারম্যানের সামনে এসে সম্মান দেখিয়ে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কিছু জরুরি কথা বলার ছিল। চেয়ারম্যান বললেন, হ্যাঁ বলো, কি বলবে? আয়ানের গলা শুকিয়ে যাওয়া সত্ত্বেও আমতা আমতা করে বলল, না মানে আপনারা তো দীর্ঘক্ষণ আনন্দ করলেন, এখন যদি আমাদের বিদায় নিতে দিতেন ভালো হতো। আসলে আমার অফিসে ব্যাপক চাপ, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, ক্যান্সেল হলেই কোটি টাকার লস হয়ে যাবে। আয়ান পুরো ঘটনাটা সতর্কতার সাথে বানিয়ে বলল, কারণ এছাড়া আর কোনো পথ খোলা ছিল না। চেয়ারম্যান আয়ানের কথা শুনে চিন্তিত মুখে বললেন, ঠিক আছে, তুমি বলছো তুমি ব্যবসায়ী, আর আমি জানি ব্যবসায়ীরা কেমন চাপে থাকে। যদিও আজকের দিনটা আমরা ছাড়তাম না, তোমার অফিসের ক্ষতির কথা শুনে যেতে দিতে হচ্ছে। আয়ানের মুখে অবর্ণীয় স্বস্তি নিয়ে তৎক্ষণাৎ বিজয়ী হাসি ফুটল। সে কৃতজ্ঞতায় ঝুঁকে বলল, অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে তিথির তখন চারপাশে কোনো হুঁশ নেই। সে চেয়ারম্যানের নাতনিকে কোলে নিয়ে খিলখিল করে হাসছে, খুব আনন্দে তাদের সাথে দুষ্টুমি করছে। আয়ান তিথির কাছে এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, তিথি ওঠ। তিথি আয়ানের কথা শুনে অবাক হয়ে সেই আনন্দ থেকে বেরিয়ে এলো এবং ভ্রু কুঁচকে বলল, কেন কেন উঠবো? আয়ান তিথির কথা শুনে আবার দাঁতে দাঁত পিষে কিন্তু নিচু কণ্ঠে বলল, বাড়ি যাব। তিথি চোখ বড় বড় করে বলল, কি বলছো তুমি? সত্যিই যেতে দিবে? হ্যাঁ। তিথি সাথে সাথে চেয়ারম্যানের নাতনিকে আদরে জড়িয়ে তার গালে উষ্ণ দুটি চুমু এঁকে বলল, বাবু ভালো থেকো, আসি আমরা। বাবুটা চোখ পিট পিট করে অল্প বয়সী প্রেমিকের মতো আয়ানকে বলল, এই শুনো, আমার মেয়েটাকে খুব ভালো লেগেছে। এখন ও তোমার বউ, কিন্তু বড় হয়ে আমি ওকে বিয়ে করব, ততদিন ওর দায়িত্ব সব তোমার। বাবুটার কথায় সেখানে থাকা সকলে হাসির রোল তুললেন। আয়ান বিরক্ত হলেও না চাইতেও সামান্য হেসে বাবুটার চুল এলোমেলো করে দিয়ে বলল, তুমি চাইলে এখনই বিয়ে করতে পারো, আমার কোনো আপত্তি নেই। তবে তুমি ছোট, তাই তোমার ওপর একটু দয়া করলাম। তোমার বোঝাটা আমি নিলাম, চিন্তা করো না, সময় হলেই তোমার ঘাড়ের বোঝাটা তোমার ওপরে ছুড়ে দিয়ে যাব। শেষের কথাটুকু আয়ান হিংস্র বিড়বিড় করে আর চোখে তিথির দিকে তাকিয়ে বলল। তিথি আয়ানের সেই বিষাক্ত বিড়বিড় ভালো করেই বুঝতে পারল, আর তাকে বোঝা বলছে ভাবতেই তিথির শরীরে আগুন লেগে গেল। যেই কিছু বলতে যাবে তার আগেই আয়ান সবাইকে চুপ করিয়ে দিয়ে শান্ত কিন্তু ধারালো কণ্ঠে সবার উদ্দেশ্যে বলল, জানি আমি আপনাদের চোখে এখন খারাপ। আপনারা হয়তো ভাবছেন আমি একটা অপরাধী, একটা নোংরা ছেলে, কিন্তু আমি আপনাদের সন্তানের মতো। তাই সন্তান হয়ে বলছি, আমি কোনো খারাপ কাজ করিনি। এমনকি আপনারা যার সাথে আমাকে বিয়ে দিয়েছেন সে শুধুমাত্র আমার চাচাতো বোন, এর বাইরে কিছুই নাই।
আমি জানি আপনারা বিরাট ভুল বুঝে আমাদের এই পথে ঠেলে দিলেন। মানুষ ভুল করে, তবে সেই ভুল যেন আর না হয়। আজকে আমাদের সাথে যেটা করলেন, এই কাজটা আর কারোর সাথে করার আগে অন্তত একটু খোঁজ খবর নিয়ে করেন, কারণ আপনাদের এই ভুলের খেসারত আয়ান এবার তিক্ত দৃষ্টিতে তিথির দিকে তাকিয়ে বলল। দুইটা মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে। আয়ান পুনরায় সকলের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল। আপনাদের প্রতি আমাদের কোনো রাগ নেই। আপনারা আমার বাবা মায়ের মতন সম্মানিত, তাই আমিও আপনাদের সম্মান করি। আজ আসি, এবং সবাই ভালো থাকবেন। মনে কোনো কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিবেন। আসি, আসসালামু আলাইকুম। কথাটা বলেই আয়ান ভিড়ের মাঝখানে পেছন ফিরে না তাকিয়ে পথ ধরল। তিথিও ক্রোধে ফুঁসতে ফুঁসতে সবার কাছ থেকে বিদায় নিয়ে আয়ানের পিছু নিল। আয়ান আর তিথি গাড়ির কাছে চলে এলো। তিথির সাথে সাথে যেন মুক্তি পেয়েছে, এভাবে গাড়িতে উঠে বসলো। যখন আয়ান উঠতে যাবে ঠিক তখনই পেছন থেকে চেয়ারম্যানের ভারী কণ্ঠস্বরে ডাকলো। আয়ান বিরক্ত চেপে গাড়িতে না উঠে চেয়ারম্যানের দিকে একটু এগিয়ে গেল। চেয়ারম্যান আয়ানের সামনে এসে আয়ানের ফোনটা হাতে দিয়ে বললেন। তোমার ফোন রেখে এসেছিলে। আর বাবা, আমরা জানি না কোনো অপরাধ করেছি কিনা, তবে তোমার কথা আর আর্তনাদ শুনে মনে হচ্ছে তুমি সত্যিই কোনো অন্যায় করোনি। চেয়ারম্যান গভীরভাবে শ্বাস নিয়ে বললেন। তবে আমিও যে বাধ্য বাবা, আসলে আমরা সবাই বাধ্য, কারণ আমাদের গ্রামের নিয়ম এইটাই, রাতের বেলা কোনো মেয়ে বা ছেলেকে একসাথে পেলে কথা না বাড়িয়ে সোজা বিয়ে দিয়ে দেওয়া, সেটা এলাকার মানুষই হোক বা অন্য এলাকার মানুষ হোক। আমরা আমাদের শত বছরের কাজ করেছি বাবা, তুমি একটু মনে কষ্ট নিও না। চেয়ারম্যান স্নেহের ভঙ্গিতে আয়ানের কাঁধে জোর দিয়ে হাত রেখে বললেন। শোনো, বিয়ে জীবনে একবারই হয়, তোমাদেরও হয়ে গেছে। এখন চাইলেও আর এই সত্যিটা লুকাতে পারবে না। আমি জানি না তোমাদের জীবন কেমন হবে, কিন্তু আমি একজন অভিভাবক হিসাবে তোমাকে বলছি, মেয়েটাকে কখনো ছেড়ো না। অনেক ভদ্র আর নিষ্পাপ, মিষ্টি দেখতে মেয়েটা, যা আজকাল এমন মেয়ে খুঁজে পাওয়াই দায়। হয়তো তোমাদের কিছুদিন মানতে সমস্যা হবে, তবে চিন্তা করো না, সময় সব ভুলিয়ে দেবে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কেমন? আমি তোমাদের জন্য মন থেকে দোয়া করি, তোমরা সুখী হও। যদি কখনো তোমাদের মিল হয়, সেই দিন তোমরা দুজন এই গ্রামে একবার এসো। আমি সেই দিন মন খুলে তোমাদের দুজনকে দেখতে চাই। আয়ান চেয়ারম্যানের কথায় শান্তভাবে মাথা দুলালো। চেয়ারম্যান আয়ানের কাঁধে হালকা চাপড় দিয়ে একরাশ আশা নিয়ে ধীরে ধীরে সেখান থেকে চলে গেলেন। আয়ানও আর এক মুহূর্ত না দাঁড়িয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠল। সে সাথে সাথেই গাড়ির ইঞ্জিন চালু করে দ্রুত সেই স্থান ত্যাগ করলো এবং গাড়ি শহরের দিকে চলতে লাগলো। তিথি সেই নিথর দেহটিতে মাটি দেওয়া হয়ে গেছে। হল ঘরে সবাই গভীর হতাশায় চুপচাপ বসে আছে। শিহাব আর রুদ্র পাশাপাশি দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের মধ্যে যেন অদৃশ্য দেওয়াল। কেউ এখন পর্যন্ত কোনো কথা বলেনি। তোরা আশিক খানের কাঁধে মাথা দিয়ে জড়িয়ে ধরে আর্তনাদ করতে করতে বলছে। আমার বোন, আল্লাহ আমার বোনটাকে কেন নিয়ে গেল? ওইটুকু মেয়েটার উপর এত বড় নিষ্ঠুর মৃত্যু কিভাবে দিতে পারলো? আমার বোন তো কখনো কারো কোনো ক্ষতি করেনি, তাহলে আমার বোনের সাথে কেন এমন হলো? কেন? আশিক খানও গুমরে কান্না করছে। তাদের বাবা মেয়ের তীব্র কষ্টের মাঝে আর কেউ ঢুকতে চাইছে না। সবাই ভাবছে এই কান্না হয়তো সামান্য হলেও কষ্ট কমাবে, তাই কেউ আর সান্ত্বনা দিচ্ছে না। কিন্তু সবাই চুপচাপ চোখের পানি ফেলছে। রুদ্র লম্বা দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ রুদ্রের চোখ গেল শিহাবের দিকে। দেখলো শিহাবও ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে আছে। রুদ্র এবার তার কোনো দ্বিধা না রেখে শিহাবের দিকে এগিয়ে এসে শান্ত কণ্ঠে বলল। কেমন আছিস? শিহাব সাথে সাথে শুষ্ক উত্তর দিল। যেমনটা থাকার কথা। তো তুই কেমন আছিস? রুদ্র সংক্ষেপে চোখে চোখ রেখে বলল। ভালো। শিহাব কোনো সংকোচ কোনো দ্বিধা না রেখে তীব্র সন্দেহের দৃষ্টিতে রুদ্রের চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করলো। তোরা একদিন তোর কাছে ছিল? রুদ্রের চোখ সামান্য নড়ল না। সে সোজাসাপটা উত্তর দিল। রুদ্রের এই এক অক্ষর উত্তর শিহাবের বুকে যেন একটা গরম ছোড়া আমূল গেঁথে দিল। তার মানে তার সব সন্দেহ সত্যি। তুরা পালিয়ে রুদ্রের কাছে গিয়েছিল। এই বিস্ফোরিত সত্যটা মাথায় আসতেই শিহাবের পুরনো ভয়াল স্মৃতিগুলো ফিরে এলো। হঠাৎ তার আরশির সেই গভীর সান্ত্বনার কথাগুলো মনে পড়ল। ভালোবাসার মানুষ খুশি থাকলে আমি এতেই খুশি, এর থেকে বেশি কিছু চাই না আমি।
তার মানে আরশি তাকে প্রস্তুত করছিল তুরা যে রুদ্রের সাথে ছিল। এই বিধ্বস্তি সত্যটা আরশি জানে। শিহাবের মাথা যেন পাগলের মতো ঘুরছে। পুরো পৃথিবীটা এক অসহনীয় বিশ্বাসঘাতকতার রহস্য মনে হলো। রুদ্র শিহাবের বিপন্ন মুখ ও থমকে যাওয়া শরীর দেখে পরিস্থিতি বুঝে নিল। সে শিহাবের কাঁধে হাত রেখে শান্ত কিন্তু কঠোর স্বরে বলল, আমার কিছু জরুরি কথা আছে তোর সাথে। আমি বাইরে যাচ্ছি, চল তুইও আয়। কথাটা বলে রুদ্র দ্রুত হল রুম থেকে বের হয়ে গেল। শিহাব মাথায় অসহ্য চাপ নিয়ে নিজের ভারসাম্য হারিয়ে যেন ধীরে ধীরে রুদ্রের পিছন পিছন বের হলো। রুদ্র আর শিহাব এসে দাঁড়ালো নদীর একেবারে পারে। এক ফাঁকে নিরিবিলি পরিবেশ। দুজনেই ঠান্ডা হাওয়ায় দু হাত বুকে জোর করে নদীর বিশাল জলরাশির দিকে তাকিয়ে আছে। দীর্ঘক্ষণ অসহনীয় নীরবতা বিরাজ করল। অবশেষে সেই নীরবতা ভেঙে শিহাব ঠান্ডা কম্পিত কণ্ঠে আবারও রুদ্রকে প্রশ্ন করল, বিয়ে করছিস তোরাকে? রুদ্র শিহাবের কাছে এই তীব্র সত্যটা লুকাতে চাইল না। সে জানে পরিবারের কাছে এই মুহূর্তে সে তা গোপন রাখতে চায়, কারণ তিথির শোকে তাদের মন মেজাজ এমনিতেই ভালো নেই। এই ঘটনা শুনে কে কেমন প্রতিক্রিয়া হবে তা রুদ্রের জানা নেই, কিন্তু শিহাবের কাছে আর লুকানোর অর্থই নেই। রুদ্র একটি দীর্ঘশ্বাস নিয়ে কেবল বলল, শিহাবের মাথায় যেন আস্ত একটা পাহাড় ভেঙে পড়ল। আজ তার ভালোবাসার মানুষ তুরা চিরদিনের জন্য অন্যজনের হয়ে গেছে। সে এখন শুধু একজন মেয়ে নয়, সে কারো স্ত্রী। কথাটা ভাবতেই শিহাবের ভেতরটা তীব্র যন্ত্রণায় মুচড়ে উঠল। রুদ্র এবার চোখ নদীর দিক থেকে সরিয়ে শিহাবের পাথরের মতো স্থির মুখের দিকে ঘুরে দাঁড়ালো। শিহাব তখনও নিচের দিকে তাকিয়ে আছে। রুদ্র এবার নরম সুরে নয়, বরং বেদনার চাপ নিয়ে শিহাবকে বলল, আচ্ছা শিহাব, আমার বোনটাকে খারাপ, আমার বোনটাকে কি মেনে নেওয়া যায় না? রুদ্রের এমন কথায় শিহাব ধীরে ধীরে চোখ তুলে তাকালো। রুদ্র আবার বলল, দেখ, আমি জানি তোর আর আরশির বিয়েটা নিয়তির চরম পরিহাস, কিন্তু শিহাব আমার মুখের দিকে তাকা। আমার বোনটা একেবারে নিষ্পাপ। আমি তোর ভাই বলে বলছি না, তুইও তার সাথে আছিস। এতদিনে নিশ্চয়ই বুঝেছিস আর সে কেমন। আমি জানি শিহাব, তুই এখনো তোরাকে তিল তিল করে ভালোবাসিস। ভালোবাসে মানুষকে এইভাবে অন্যের হাতে দেখার জ্বলন্ত কষ্ট আমি বুঝি, কিন্তু শিহাব, যেটা ভাগ্যে নেই সেটা হাজার চেষ্টা করলে পাওয়া যায় না। আমি কিন্তু তোর আর তোরার মাঝে দূরত্ব থেকে স্বেচ্ছায় সরে গিয়েছিলাম। আমি বিপদের কারণ হতে চাইনি, কিন্তু বিধাতা সেদিন হাসছিল। সে তোরে আমাকে ভালোবেসে পাওয়ার জন্য পাগলের মতো পাসপোর্ট ভিসা ছাড়া সুইজারল্যান্ডে আমার দরজায় গিয়ে হাজির হলো। বিশ্বাস কর, প্রথমে আমি ভয়ে জমে গিয়েছিলাম, কিন্তু সেটাই অকট্টা সত্য ছিল। আমি আর কি করতাম বল? আমি ওই যে তোরাকে আমার সর্বস্ব দিয়ে ভালোবাসি। এক মুহূর্ত দেরি না করে, পরিবারের কাউকে কিছু না জানিয়ে আমি ওকে আমার জীবনের অংশ করে নিলাম। রুদ্র একটু দম নিয়ে শিহাবের কাঁধ দুটো শক্ত করে ধরে বলল, কিন্তু শিহাব, আমার হাত জোর করে অনুরোধ শোন। আর সে খুবই সরল মনের মেয়ে। সে জীবনে কখনো অন্য সম্পর্কে জড়ায়নি। সে তার জীবনের পবিত্রতম প্রথম পুরুষ। তাই আমি তোর বন্ধুর থেকে বেশি একজন ভাই হয়ে বলছি, আর সেকে কষ্ট দিস না, কখনো ছেড়ে যাস না। জানি তোর ভেতরের আগুন নেভাতে সময় লাগবে, কিন্তু আমার বোনের ওপর একবার ভরসা রাখ। আর সে তোর এইভাবে ভেঙে পড়া জীবনটাকে আবারও ভালোবাসার রঙে ভরে দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে। তুই দেখিস, আমি তোর কাছে আর কিছু চাই না, শুধু আমার বোনটার জন্য এই ভিক্ষাটা চাইছি। আর সেকে তোর জীবন থেকে সরিয়ে দিস না। আয়ান আর তিথি গাড়ির বিকট শব্দ করে সোজা খানবাড়ির সামনে থামলো। তিথি আতঙ্কে কাঠ হয়ে গাড়িতে বসে রইল, যেন নরকের দরজা খুলতে চলছে। না জানি কপালে কি দুঃখ আছে। আয়ান গাড়ি থেকে নেমে চারপাশে চোখ বুলিয়ে দেখলো বাড়িটা কেমন জানি অস্বাভাবিক, কবরের মতো থমথমে লাগছে। আয়ান আর কোনো দিকে না তাকিয়ে তীব্র গতিতে সোজা বাড়ির ভিতরের দিকটা হাঁটা ধরল। তিথি হঠাৎ ভয়ে ও লজ্জায় শাড়ির আঁচলটা সর্বোচ্চ নিচে পর্যন্ত টেনে মাথায় ঘোমটা দিল, যেন অভিশাপ নিয়ে আসা এক নতুন বধূ। আয়ান যখন দামি খয়েরি পাঞ্জাবি পরা অবস্থায় শোকের আবহে অন্ধকার হল ঘরে এসে দাঁড়ালো, তিথিও শাড়ির ঘোমটা ধরে আয়ানের একটু পিছে শঙ্কিতভাবে দাঁড়ালো।
মিহি খান তনুজা খানের পাশে বসে নীরবে কাঁদছিলেন। হঠাৎ তার চোখ গেল আয়ানের উজ্জ্বল পোশাকের দিকে। আয়ানকে জামাই বেশে আর পাশে একটা মেয়েকে গভীর ঘোমটা দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মিহি খানের চোখ আতঙ্কে বিস্ফোরিত হয়ে গেল। তিনি যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না। তিনি শুধু একটা আর্তনাদের মতো শব্দ করে বললেন, আয়ান। আয়ানের নাম শুনে হল ঘরে সবাই চমকে সামনের দিকে তাকালো। আর আয়ান এবং তার পাশে সেই অদ্ভুত ঘোমটা দেওয়া মেয়েটিকে দেখে সবার মাথায় যেন বিদ্যুৎ পৃষ্ঠ হলো। শোকের স্তূপের উপর এই বরকনের বেশ দেখে পরিস্থিতি চূড়ান্ত ভয়ানকের দিকে মোড় নিল। আরিফুল খান চিৎকার করে তাড়াতাড়ি সোফা থেকে উঠে এসে আয়ানের সামনে দাঁড়িয়ে প্রায় গর্জন করে বললেন, আয়ান, কোথায় ছিল এতদিন? আর তোর পাশে মেয়েটাকে? দুজনে মন বর কনে সেজে আছিস কেন? রুদ্র, শিহাব, তুরা, আরশি, আরফা এমনকি বাকি সবাই এক মিনিটেই যেন সব কিছু ভুলে গেল। নিথর শোকের মাঝে শুধু হা করে আয়ান আর অদ্ভুত বেশের পোশাকের মেয়েটার দিকে তাকিয়ে রইল। আয়ান তার বাবার কথা বুঝতে পারল না। তিথিকে সবাই এই মেয়ে বলছে কেন? তিথিকে কি চিনতে পারছে না? পাগল হয়ে গেল নাকি সবাই? ভাবতেই আয়ান বিরক্ত নিয়ে ঘাড় বাঁকিয়ে পাশে থাকা তিথির দিকে তাকিয়ে দেখলো তিথি লম্বা ঘোমটা দিয়ে আছে, যা তাকে অচেনা করে দিয়েছে। আয়ানের মুহূর্তেই রাগ চড়ে গেল। আয়ান তিথিকে কিছু বলতে যাবে তার আগেই আরিফুল খান অধৈর্য হয়ে পুনরায় আবার বললেন, কি হলো, বলছিস না কেন? কে এই মেয়েটা? আয়ান তার বাবার কথায় অপরাধীর মতো সামান্য মাথা নিচু করলো। মুহূর্তেই তার মনে হলো, এই কঠিন সত্যটা কি লুকিয়ে রাখা সম্ভব? মিথ্যা দিয়ে আর কতদিন এই সম্পর্কটা বাঁচিয়ে রাখা যাবে? ভুল বোঝাবুঝির জন্য তাদের বিয়েটা হয়েছে, কিন্তু এখন এটাই অভৌম সত্য। আয়ানের স্ত্রী তিথি, আর আয়ান মিথ্যা বলা ঘৃণা করে। তাই মৃত্যু ভয় সত্ত্বেও সাহস নিয়ে মাথা নিচু রেখে প্রায় ফিসফিস করে বলল, বাবা, বিয়ে করেছি। আয়ানের এই দুটি শব্দ যেন হল ঘরের নিস্তব্ধতা ভেঙে ভয়াবহ বিস্ফোরণ ঘটালো। শোক স্তব্ধ পুরো বাড়ি দ্বিতীয়বার বজ্রঘাতে চমকে উঠল। মিহি খান নিজের শরীরের ভারসাম্য হারিয়ে প্রায় ছুটে আয়ানের সামনে এসে অবিশ্বাসের চরম সীমায় পৌঁছে ভেঙে যাওয়া গলায় বললেন, বিয়ে করেছিস মানে? তুই এই শোকের বাড়িতে এসে আমাদের সাথে মজা করছিস? আয়ান তার মায়ের কথায় এক বর্ণ বুঝতে পারল না। শোকের বাড়ি মানে কি? কার মৃত্যু হয়েছে? আয়ান বাড়ির সকলের দিকে রুদ্ধ শ্বাসে তাকালো। সবাই তো বসে আছে, তাহলে শোকের বাড়ি কেন বলছে? হঠাৎ আয়ানের চোখ গেল তুরার দিকে। আয়ান তুরাকে দেখে পাথরের মতো জমে গেল। তুরা আবার কখন এলো? তার থেকেও বড় ধাক্কা খেলো শিহাবের পাশে রুদ্রকে দেখে। আয়ানের কাছে সবকিছু নিয়তি নির্ধারিত কোনো দুঃস্বপ্ন মনে হচ্ছে। আয়ানের ভাবনার মাঝেই মিহি খান এবার উদ্মাদিনীর মতো বললেন, আয়ান, বল মেয়েটাকে, এখনই বল, কোথা থেকে ধরে এনেছিস? আয়ান এবার সামান্য জোর নিয়ে হতাশায় নত কণ্ঠে বলল, মা, আমি সত্যি বলছি, ও আমার স্ত্রী। বিয়ে করেছি আমি ওকে। বিশ্বাস না হলে তোমরা তিথি। বাকিটুকু বলার আগে বিদ্যুৎ ঝলকের মতো আয়ানের গালে শব্দ করে একটি থাপ্পড় পড়ল। মিহিকান ক্ষিপ্ত হয়ে থাপ্পড় মারলেন আয়ানের গালে। তিনি শোকে ও রাগে ফুপিয়ে কেঁদে বললেন, ছি, এই দিনটার জন্য লজ্জা করলো না তোর? এই শিক্ষা দিয়েছি আমরা তোকে? আমাদের পরিবারের সম্মান কি তো কোনো মূল্য ছিল না যে এভাবে একা একা বিপত্তি ডেকে আনলি? থাপ্পড়ের শব্দে তিথি ঘোমটার আড়ালে মূর্ছিত হবার মতো কেঁপে উঠলেন। তিথির মনে হলো আয়ানের এই অপমান তার নিজের পাপের ফল। তিথি হঠাৎ সমস্ত ভয় বিসর্জন দিয়ে ঘোমটা না সরিয়ে মিহি খানের পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে যাওয়া কণ্ঠে বলল, মেরো না কাকি, আয়ান ভাইয়ের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি তোমাদের বলছি, বিশ্বাস করো। তিথির পরিচিত কণ্ঠস্বর শুনে বাড়ির সকলে যেন হৃদযন্ত্র স্তব্ধ হয়ে গেল। এক নির্দারুণ নীরবতা নেমে এলো। এক মুহূর্তেই মিহি খান থমকে গেলেন তিথির কণ্ঠ শুনে। মিহি খান বাড়ির সকলের দিকে বিভ্রান্ত চোখে তাকালেন। তারপর কাঁপা কাঁপা হাতে তিথির কাঁধ ধরে তুললেন। তিনি ভয়ে ভয়ে তিথির দীর্ঘ ঘোমটাটা ধীরে ধীরে সরিয়ে দিলেন।
তিথি সাথে সাথে মাথা নত করে মাটিতে চোখ রাখল। শিহাব আরশির পাশে মুহূর্তের নিস্তব্ধতা কাটিয়ে তিথির মুখ দেখে ভয়ে বিস্ফোরিত হয়ে গেল। যে মেয়েটার শেষকৃত্য তারা করেছে সে এখন তাদের সামনে। শিহাব নিজের জ্ঞান হারিয়ে যেন আরশিকে ঢাল বানিয়ে সকলের মাঝে আকাশ কাঁপানো চিৎকার করে উঠল। হ্যাঁ, তিথির ভূত, সরা ওকে। তিথির মুখ দেখে সবার মুখ ফুলের মতো না, কিন্তু রসগোল্লার মতো বড় হয়ে গেল। সবাই ভয়াবহ শোকের মধ্যে অবিশ্বাস ও এক আনন্দ নেমে এলো। মিহি খান আর রাগ দেখানোর সুযোগ পেলেন না। তিনি চিৎকার করে তিথিকে জড়িয়ে ধরলেন। কান্নার বাঁধ ভেঙে গেল তার। তুরাও আর নিজেকে সামলাতে পারল না। ঝড়ের বেগে ছুটে এসে সেও তিথিকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। শিহাব তখনও আরশিকে ঢালের মতো জাপটে ধরেছিল। সে চোখের পলক না ফেলে ওদের দিকে তাকিয়ে ভয়ে দাঁত কিরমির করে ফিসফিস করে বলল, আরশি দেখো, ব্যাপারটা কি হলো বলো তো? আয়ান কি সত্যি সত্যি তিথির ভূতকে মন্ত্র পড়ে বিয়ে করে নিয়ে আসলো নাকি? ও কি এখন আমাদেরকে মারবে? আয়ান কিছুই বুঝলো না। তিথিকে দেখে সবাই এমন উন্মাদ আচরণ করছে কেন। আশিক খান হাউমাউ করে শিশুর মতো কান্না করতে করতে বললেন, আমার মেয়ে তিথি, আমার মেয়ে ফিরে এসেছে। কথাটা বলেই তিনি এগিয়ে এসে তিথিকে পাশে পালিয়ে যায় এই ভয়ে শক্ত করে জড়িয়ে ধরলেন। আয়ানের মাথা ভো ভো করছে, কিছুই তার বোধগম্য হচ্ছে না। এদিকে তিথি ভাবছে মাত্র দুদিন বাড়িতে ছিল না, তাই বুঝি সবাই এমন কাঁদছে। তিথিও সবাইকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তোমরা আমাকে মাফ করে দিও, আমি আসলে বুঝতে পারিনি আমার একটু ভুলের জন্য এত বড় তুলকালাম ঘটে যাবে। তিথির কথায় সবার কান্না বিদ্যুৎ চমকের মতো থমকে গেল। আনোয়ার খান এগিয়ে এসে গলার স্বর প্রায় হারিয়ে বললেন, তোর ভুল মানে কি বলছিস তুই? তিথি সাথে সাথে সবকিছু এক নিঃশ্বাসে শুরু থেকে খুলে বলল। সেদিন আয়ানের গাড়িতে চুইংগাম লাগাতে যাওয়া, রাতে গ্রামের চেয়ারম্যানের কাছে ধরা পড়া, আর সেই ভুল বুঝাবুঝির জন্য জোর করে বিয়ে হয়ে যাওয়া সেই অবিশ্বাস্য কাহিনী, যা শুনে সবার মুখ অবাক বিস্ময়ে আবারও নিস্তব্ধ হয়ে গেল। শিহাব তখন আরশিকে ধরে কাঁধের উপর মাথা রেখে নিজেদের কপাল চাপড়াতে চাপড়াতে বিড়বিড় করে বলল, তার মানে আমরা 3 দিন ধরে একটা জ্যান্ত ফুটফুটে মানুষকে মৃত বানিয়ে তাকে কবর দিয়ে তার জন্য হারিয়ে বসেছিলাম। আরে বাহ খানবাড়ি, তোদের মাথাকে স্যালুট, তোরা সেরা রে সেরা। বিয়ের কথা শুনে কেউ আর কোনো প্রশ্ন তুলল না। তিথি যে বেঁচে আছে সেই অবিশ্বাস ও স্বস্তিতেই সবার মুখে আলহামদুলিল্লাহ ছাড়া আর কোনো শব্দ ফুটল না। পরক্ষণেই আশিক খান কুণ্ঠিতভাবে আরিফুল খানের দিকে তাকালেন। তিনি নিশ্চিত এখন ডিভোর্সের কথা উঠবে, কিন্তু আরিফুল খান আশিক খানকে তাকিয়ে থাকতে দেখে মুহূর্তেই তাকে নিবিড় আলিঙ্গনে জড়িয়ে ধরে হাসি মুখে বললেন, অভিনন্দন বেয়াই সাহেব, আমার বড় ভাইয়ের থেকে একেবারে আপন বেয়াই সাহেব হয়ে গেলে। আয়ান আর তিথির চোখ বিস্ফোরণে বড় বড় হয়ে গেল। এ কেমন নাটকের মোড়। আয়ান হতভম্ব হয়ে বলল, তোমরা কি বলছো এগুলা? ভাই কখনো বেয়াসেব হয় নাকি? আনোয়ার খান আয়ানকে স্নেহ ভরে কিন্তু দৃঢ়তার সাথে বললেন, তিথি তোর কি হয়? আমার ছোট বোন। চুপ কর বেয়াদব, বিয়ে করেছিস এখন বলছিস বোন হয়? আয়ান সাথে সাথে আনোয়ার খানের দিকে যেন বিশ্বাস করতে পারছে না এমন চোখে তাকিয়ে বলল, তার মানে তোমরা আমাদের এই আজব ভুল বোঝাবুঝির বিয়েটা মেনে নিয়েছো? আরিফুল খান উচ্ছ্বাসের তেসে উঠলেন। তার কণ্ঠে এক বিন্দু দ্বিধা নেই। অবশ্যই। আনোয়ার খান আবার বললেন, শুধু মেনেই নেইনি, আমি আগামীকালেই আবার ধুমধাম করে বিয়ে দিয়ে দিব। আমি 1 সেকেন্ডও দেরি করছি না, এখনই সব আয়োজনের ব্যবস্থা করছি। আনোয়ার খানের উচ্ছ্বাসিত ঘোষণা যেন বোমার মতো ফাটার পর সারা বাড়িতে আনন্দের ঢেউ বয়ে দিল। যে হল ঘরটা 5 মিনিট আগেও শোকের আধারে ডুবেছিল, সেই হল ঘরে মুহূর্তেই ঢাকের আয়োজন না বাজলেও আনন্দের এক অদৃশ্য ঢুল বেজে উঠল। তিথি এই আকস্মিক ঘোষণা শুনে লজ্জায় মাথা তুলতে পারল না। পাশ থেকে আফরা এসে তিথির কাঁধ জড়িয়ে ধরে খলবল করে বলল, ওরে বাবা, ভাবি আমার ছোট বোন থেকে একেবারে আজ জীবনের ভাবি হয়ে গেলি রে।
তিথি লজ্জায় রক্তিম আর আয়ান যেন জীবন্ত বরফে পরিণত হলো, সবকিছু তার বোধ শক্তির বাইরে। এই উন্মাতাল আনন্দের মাঝে শিহাবের হঠাৎ মনে হলো, যদি আয়ান তিথির অবিশ্বাস্য ভুল মানা যায়, তবে রুদ্র তুরার প্রেমের বিয়ে কেন মানা যাবে না? হ্যাঁ, শিহাব তুরাকে ভালোবাসে, কিন্তু এখন এই ভালোবাসাটা গলা টিপে খুন করতে হবে, কারণ সে আরশির স্বামী আর তুরা রুদ্রের স্ত্রী। তাদের মাঝে হিমালয় পর্বত সমান দূরত্ব। রুদ্রের সেই কঠিন সত্য মনে পড়ল, ভাগ্য যা দেয় না তা কান্না করেও পাওয়া যায় না। আর রুদ্র বারবার বলেছিল, শিহাব আরশিকে কখনো কষ্ট দিস না, হয়তো তোর ভাগ্য তুরা ছিল না। শিহাব তুরার দিকে তাকালো। তুরা অকৃত্রিম হাসিতে সবার সাথে মজা করছে। এই দৃশ্য শিহাবকে চূড়ান্ত মুক্তি দিল। তুরাও তো রুদ্রের সাথে হাসি খুশি আছে। আরশির সেই শিক্ষা, ভালোবাসা হলো প্রয়োজনের সুখ দেখতে পারা। এই কথাগুলো ভাবতেই শিহাব আরশির দিকে তাকালো। দেখলো আরশিও কি শান্ত স্নিগ্ধ হাসি খুশি। শিহাব আরশির দিকে তাকিয়ে বুকে জমে থাকা পাহাড় সমান কষ্ট দীর্ঘশ্বাসের সাথে বাইরে ফেলে দিল। নতুন এক দায়িত্ব ও ভালোবাসার অনুভূতি নিয়ে শিহাব এবার ঘোষণা থামিয়ে সবার নিস্তব্ধ দৃষ্টি আকর্ষণ করে বলল, যদি আপনার কেউ কিছু মনে না করেন, তবে আমি আপনাদের আরও একটা গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে চাই। শিহাবের কথায় আনন্দের কোলাহল থেমে গিয়ে সবাই চুপ করে তার দিকে তাকালো। আনোয়ার খান এগিয়ে এসে ব্যস্ত কণ্ঠে বললেন, হ্যাঁ বলো বাবা, কি বলবে? শিহাব ধীর স্থির ভাবে রুদ্রের দিকে তাকালো। রুদ্রও শিহাবের দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। শিহাব রুদ্রের দিকে তাকিয়ে শান্ত একটি হাসি দিয়ে আনোয়ার খানকে উদ্দেশ্য করে বললেন, আসলে আপনার ছেলে একদম ঠিক কথাই বলেছে যে ভাগ্য দেয় না, তাকে হাজার কান্না জোর করেও পাওয়া যায় না। আর আপনার মেয়েটাও ঠিক বলেছে, ভালোবাসা হচ্ছে ত্যাগ। প্রিয় মানুষকে অন্যজনের পাশে হাসি খুশি দেখে তার সুখ কামনা করা, এটাই হচ্ছে আসল মুক্তি। শিহাবের কথায় কেউ কিছু বুঝলো না। হল ঘরের বিরাট এক নীরবতা নেমে এলো। সবাই বিস্মিত হয়ে তাকিয়ে রইল। রুদ্র কৌতূহল ও ভয় নিয়ে তাকিয়ে আছে। আনোয়ার খান মাথা নেড়ে বললেন, আমি আসলে তোমার এইগুলো কথা বুঝলাম না বাবা। শিহাব এবার তুরার দিকে তাকালো। তুরা অপরাধীর মতো লজ্জায় অদ্ভুতভাবে মাথা নিচু করে ফেলল। আবার শিহাব রুদ্রের দিকে তাকিয়ে সবচেয়ে কঠিন প্রশ্নটি ছুড়ে দিলেন, যদি আয়ান তিথির ভুল বোঝাবুঝির জরুরি বিয়েটা আপনারা মেনে নিতে পারেন, তাহলে আরেকটা বিয়ে, যা দুজনের নিখাত ভালোবাসার, সেটাও মেনে নিতে পারবেন না আপনারা? আবারও সবাই হতবাক। শিহাবের কথায় কেউ কিছু বুঝতে পারছে না, কিন্তু আশিক, তুরা, রুদ্র তারা তিনজনই ভয়ে জমে গেল। তারা বুঝতে পারছে তাদের গোপন অধ্যায় ফাঁস হতে চলছে। শিহাব মুখ খুলে আনোয়ার খানকে কিছু বলতে যাবে, রুদ্র তাড়াতাড়ি না সূচক মাথা নেড়ে প্রায় কেঁদে ফেলার মতো ইঙ্গিত করলো। শিহাব আবারও সেই শান্ত হাসি দিয়ে রুদ্রের বারণ বুঝেও এক সেকেন্ডও দেরি না করে সবার উদ্দেশ্যে চূড়ান্ত ঘোষণা দিলেন, তুরা আর রৌদ্রেরও বিয়ে হয়েছে। দুজন একে অপরের প্রতি তীব্র ভালোবাসা টানে বিয়ে করেছে। আপনারা যদি আয়ান তিথির ভুল বোঝাবুঝির বিয়ে মেনে নিতে পারেন, তবে একটা পবিত্র প্রেমের সম্পর্ককেও আপনারা অবশ্যই মেনে নেবেন। আমি আশা করি আজ এই মুহূর্তে থেকে আপনারা তুরা আর রৌদ্রকেও আপনাদের পরিবারের অংশ করে নেবেন। শিহাবের কথা শেষ হওয়ার পর হলরুমটা আবারও স্থবিত, থমথমে হয়ে গেল। যেন মুহূর্তের মধ্যে সব শব্দ নিঃশেষ হয়ে গেছে। সবাই বিস্ফোরিত চোখে রুদ্র আর তুরার দিকে তাকিয়ে আছে। তুরাও মাথা নিচু করে আছে। রুদ্র যন্ত্রণা নিয়ে সামান্য মাথা নিচু করে আছে। আনোয়ার খান ভীষণ শান্ত কিন্তু কঠিন কণ্ঠের ধীরে ধীরে এগিয়ে এলেন রুদ্রের সামনে। তিনি রুদ্রের দিকে তাকিয়ে বললেন, রুদ্র, শিহাব যা বলছে সব কি সত্যি? তুরা কি সত্যি তোর কাছে গিয়েছিল? রুদ্র কিছু বলল না, শুধু নিঃশব্দে মাথা নিচু করে রইল। আশিক খানও এগিয়ে এসে তুরার সামনে দাঁড়ালেন। তিনি ভারাক্রান্ত কণ্ঠে বললেন, তোরা, তুই নিজের মুখে স্বীকার কর, সব কি সত্যি? তুই আর রুদ্র বিয়ে করেছিস? তুরাও মাথা নিচু করে রইল। আতঙ্কে তার শরীর কাঁপছে, কিছু বলতে পারছে না। গলা দিয়ে যেন ভয় আর অপরাধ বোধের শক্ত গলা আটকে আছে। আশিক খান এবার অসহ্য রাগে হল ঘরের নিস্তব্ধতা ভেঙে ধমক দিয়ে বললেন, কি হলো তোর? চুপ করে আসিস কেন? উত্তর দে, বল, সব কিছু সত্যি নাকি?
তুরা আর নিজেকে এক মুহূর্ত সামলাতে পারল না। বিদ্যুতের ঝলকের মতো ছুটে গিয়ে সে আশিক খানের পা আঁকড়ে ধরল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে তার কণ্ঠস্বর প্রায় শোনা যাচ্ছিল না। বাবা, আমি জানি না আমি কি করেছি, কত বড় অপরাধ করেছি আমি, কিন্তু হ্যাঁ, আমি রৌদ্র ভাইয়ের কাছে গিয়েছিলাম আর আমরা দুজন বিয়েও করেছি। বাবা, আমি রৌদ্র ভাইয়াকে ভালোবাসি। বাবা প্লিজ আমাকে ওর থেকে আলাদা করো না বাবা। তুরার কথা শুনে আয়ানের চোখ আচমকা কপালে উঠে গেল। সে প্রায় চেঁচিয়ে বলল, কি? তুই পাসপোর্ট ভিসা পেলি কখন? তুরা কাঁদতে কাঁদতে বলল, পাসপোর্ট ভিসা ছাড়া চলে গিয়েছি। আশিক খানের কলিজা কেঁপে উঠল। সুইজারল্যান্ডের পাসপোর্ট ভিসা ছাড়া গিয়েছিল, এ কি কোনো সাধারণ মেকাজ? কিন্তু মুহূর্তেই তুরাকে বলপূর্বক তুলে রাগে সজোরে থাপ্পড় মারতে নিবেন, তার আগেই আশিক খানের হাত বিদ্যুতের বেগে কেউ ধরে ফেলল। সবাই অবাক হয়ে তাকে দেখল শিহাব। শিহাবকে দেখে আশিক খান অটোমেটিকলি মাথা নিচু করলেন। তুরা এবার শিহাবের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলল। শিহাব শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে আশিক খানের উদ্দেশ্যে বলল, মারছেন কেন আঙ্কেল? শুধু পাগলামি করেছে বলে? কিন্তু এইখানে তোরার এক বিন্দু অপরাধ নেই। আসলে ভালোবাসা হচ্ছে এমন এক অন্ধ শক্তি যার সময়, স্থান, পাপ, পুণ্য কোনো কিছুই বিচার করে না। তীব্র প্রেম যখন মাথায় চেপে বসে তখন সে কেবল প্রিয় মানুষকে পাবার জিদ ছাড়া আর কিছুই বোঝে না। আমি সেই ভালোবাসার তীব্র কর্ম বুঝি আঙ্কেল। আমিও একসময় কাউকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম। তাই আমি মনে করি তোরা কোনো অপরাধ করেনি। ওকে মারবেন না দয়া করে। শিহাব কঠিন কিন্তু ব্যথাতুর দৃষ্টিতে আবার তুরার দিকে তাকিয়ে বলল, আজ তোরা যে জায়গায় দাঁড়িয়ে আছে, যে তীব্র আবেগের শিকার, সেই জায়গায় আমিও একদিন দাঁড়িয়েছিলাম। শুধু একটা জিনিসই আলাদা, আমি চেয়েছিলাম তুরাকে, আর তোরা চাইছে রৌদ্রকে। শিহাব এবার আশিক খানের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলল, তাই আঙ্কেল তোরাকে মারবেন না। ভালোবাসার পাগলামি যখন একবার মাথায় চড়ে বসে, দুনিয়ার নীতি নিয়ম, সময়, দূরত্ব কোনো কিছুই তোয়াক্কা থাকে না। তার চোখে কেবল প্রিয় মানুষটির মুখ ছাড়ার কিছু ভাসে না। তাই তো তোরারও হুঁশ ছিল না। পাগলামি করে সে ছুটে যায়নি। তীব্র ভালোবাসার টান তাকে বিদেশের মাটিতে নিয়ে গেছে। আপনারা সবাই শিক্ষিত মানুষ, আমি বিশ্বাস করি এই গভীরতম মানবীয় আবেগ আপনারা বুঝবেন। শিহাব এবার আনোয়ার খান আর রৌদ্রের সামনে এলো। তার দৃষ্টি আনোয়ার খানের চোখে নিবদ্ধ। আর আঙ্কেল, আপনি রৌদ্রকেও মারবেন না। এখানে কিন্তু রৌদ্রের এক চুলো দোষ নেই। আপনারা মনে করে দেখুন, রৌদ্র কিন্তু নিজে থেকে আমার আর তোরার পথ থেকে সরে গিয়েছিল। সে কিন্তু আমাদের সম্পর্কের মাঝে বাধা হতে চায়নি। কিন্তু নিয়তির লিখন, সেই রৌদ্র সরে গেলেও সে নিজের ভালোবাসার বীজটা অর্থাৎ তোরার প্রতি নিজের মায়া রেখে গেছে। আর সেই মায়ার বাঁধন তাকে ছেড়ে থাকতে পারেনি, তাই পাগলের মতো ছুটে গেছে তার কাছে। আসলে কাউকে ভালোবাসতে সময় লাগে না, আর ভালোবাসাকে কেউ ইচ্ছে করে মনে জন্ম দেয় না, বরং এটা স্বয়ংক্রিয়ভাবে হৃদয়ে ফিল হয়, গভীরে প্রভাব ফেলে, এক অনির্বাণ অনুভূতিতে পরিণত হয়। আর সেই অনুভূতিকেই আমরা ভালোবাসা বলে গ্রহণ করি। শিহাব আবার বুকের ভেতর জমে থাকা কষ্ট গোপন করে কয়েকটি গভীর শ্বাস নিলেন। তারপর যেন উপদেশকারীর ভঙ্গিতে বলল, ভালোবাসা কখনো ডেকে আসে না। ভালোবাসা হচ্ছে প্রকৃতির নিয়মের মতো, এটা হঠাৎ করেই একজনের ওপর জন্ম নেয়। যেমনটা তুরার না চাইতেও রৌদ্রের প্রতি অনিবার্যভাবে জড়িয়ে গেছে। ভালোবাসা এমন এক অদম্য শক্তি যা কখনো পাপ পুণ্য দেখে না, কখনো চরিত্রের সার্টিফিকেট চায় না। ভালোবাসার কাছে সুখ একটাই, আমি যাকে ভালোবাসি তার সাথে সারা জীবন কাটাতে পারলেই পৃথিবীর সব সুখ আমার কাছে স্বর্গ হয়ে আসে। শিহাব এবার হল রুমের সবার দিকে দীপের সাথে দৃষ্টি ঘুরিয়ে বলল, অনেকে বলে একজন নেশাখোর, একজন চরিত্রহীন, কিংবা একজন কাপুরুষ এমন মানুষের প্রতি ভালোবাসা কি আসতে পারে? কখনোই না। কিন্তু এটাই ভুল ধারণা। ভালোবাসার সম্ভাবনা দেখে না, এটা প্রত্যেকটি হৃদয়ে আসতে পারে। আমি আবারও বলছি, ভালোবাসা কখনো পাপের বিচার করে না, সময় দেখে না, সামাজিক মানদণ্ড দেখে না। এই অসহনীয় অনুভূতিটা শুধু তারাই বুঝবে যারা নিজেদের মন প্রাণ দিয়ে কাউকে ভালোবেসেছে। শিহাব এবার স্নেহ মাখা দৃষ্টিতে তুরার দিকে তাকিয়ে বলল, তাই তোরাও কোনো কিছু তোয়াক্কা করেনি। আপনারা সবাই কি মনে করবেন বা কি করবেন এসব কিছু সে একবারও ভাবেনি। সবকিছু ছেড়ে সে তার প্রিয় মানুষের কাছে ছুটে গেছে। সে ভেবেছে তার কাছে গেলে সে মনের আসল সুখ পাবে। হ্যাঁ, এটাই সত্যি। ভালোবাসার মানুষকে পেয়ে গেলে এর থেকে বড় কিছু চাওয়া থাকে না। সুখ নামক জিনিসটা আর কারো কাছে থাকে না, শুধুমাত্র প্রিয় মানুষটার কাছেই থাকে।
এবার শিহাব শ্রদ্ধা ভরে বাড়ির সকলের সামনে হাত জোর করে দাঁড়ালো। তার কণ্ঠস্বর আবেদনময়। আমি আপনাদের বাড়ির জামাই হিসেবে নয়, একজন বড় ছেলে হিসেবে বলছি, আপনারা দয়া করে এই দুজনের গভীরতম অনুভূতিগুলো মেনে নিন। দুজন মানুষকে এক করে দিন, এতে আপনারাও ভালো থাকবেন, দুটো ভালোবাসাও ভালো থাকবে এবং দুটো মানুষও শান্তিতেও সুখে থাকবে। শিহাব এবার একান্তভাবে আরশির দিকে তাকিয়ে বললেন, যদি মনে করেন আমার মানতে কষ্ট হবে, আমি তোমাকে ভালোবাসি, ওদের মিলটা কি আমি দেখতে পারবো? জেনে রাখুন, এই শিক্ষাটা আমি পাইনি, আপনাদের মেয়ে আমাকে দিয়েছে। ভালোবাসা হচ্ছে সেই শক্তি যে নিজের প্রিয় মানুষকে অন্য কারো পাশে হাসি খুশি দেখলে তার সুখ কামনা করে। সে বলে, তুমি সুখে আছো, এতেই আমি খুশি, এর থেকে বেশি কিছু চাই না আমি। হ্যাঁ, এটাই হচ্ছে ভালোবাসার শক্তি, পবিত্র ভালোবাসা। তাই আমি বলছি, আমি তোরাকে খুশি দেখে ভালো আছি, আমি তোরাকে চিরকাল হাসি খুশি মুখ দেখতে চাই। তাই দয়া করে আপনারা ওদের ভালোবাসাটাকে মেনে নিয়ে দুজনকে এক করে দিন, এটাই আমার শেষ অনুরোধ। শিহাবের কথা শেষ হতেই আশিক খান, আনোয়ার খান এবং বাড়ির সকলের চোখের কোণে জল জমে উঠল। আরশি তো নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। শিহাব যে এভাবে নিজের ভালোবাসা বিসর্জন দিয়ে এত সুন্দর করে অনুভূতিগুলো মুহূর্তে বুঝিয়ে দিবে তা আরশি কোনো দিনও কল্পনা করেনি। রুদ্র তুরাও স্তব্ধতা কাটিয়ে চরম অবিশ্বাস আর মুক্তির আনন্দ নিয়ে তাকিয়ে আছে। আনোয়ার খান শিহাবের কাঁধে হাত দিয়ে গর্বের সাথে চাপড় দিয়ে বললেন, তোমার কথাগুলোর উত্তর আমার দেওয়ার ভাষা নেই। কি বলবো বাবা, আমি সত্যি গর্বিত তোমাকে নিয়ে। তোমার মতো এত উদার মনের ছেলে যেন হাজারো ঘরের জন্ম না হয়। আশিক খান এগিয়ে এসে তিনিও শিহাবের কাঁধে হাত রাখলেন। গলা ধরে আসা কণ্ঠে বললেন, আমি আজ বড় হয়ে তোদের কাছে হেরে গেলাম বাবা। আজ যে জিনিসগুলো আমরা বুঝিনি সেইগুলো তুমি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে, তাই আমি আমার মেয়ের ভালোবাসা মেনে নিলাম। আশিক খান এবার আনোয়ার খানের দিকে তাকিয়ে চঞ্চল হাসি হেসে বললেন, কি ভাই, আমাকে বিআই সাহেব বানাবে না? আনোয়ার খান উচ্চস্বরে হো হো করে হাসতে হাসতে বললেন, তুই তো আমার অলরেডি বেআই সাহেব হয়ে আছিস। তুই যদি হতে চাস তাহলে দ্বিতীয়বার আবার বেআই সাহেব বানাবো। আনোয়ার খান আবার অদম্য উৎসাহে সকলের উদ্দেশ্যে বললেন, কালকে 2টা আয়োজন হবে এই বাড়িতে। কালকে 2টা বিয়ে, আয়ান তিথি, তুরা রৌদ্রের। আর 1 সেকেন্ডও দেরি নয়, চল আমরা এখনই কাজে লেগে পড়ি। মুহূর্তেই আবারও খানবাড়িতে আনন্দের বিস্ফোরণ ঘটল। শিহাব যন্ত্রণা মিশ্রিত এক শান্ত হাসি দিয়ে রুদ্রের দিকে তাকালো। আস্তে করে মুঠি পাকিয়ে বুড়ো আঙ্গুল দেখিয়ে লাইক জানালো। বেস্ট অফ লাক। তারপর শিহাব দৃঢ় পদক্ষেপে বাড়ির বাহিরে বের হয়ে আসলো। শিহাব বাড়ির বাহিরে আসতেই রুদ্র যেন ঝড়ের বেগে দৌড়ে এসে শিহাবকে পেছন থেকে জোর করে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। গলা কেঁপে যাওয়া প্রায় ফিসফিস করে বলল, আমি তোর কাছে চিরঋণী হয়ে গেলাম রে ভাই, ভাষায় প্রকাশ করতে পারবো না। তুই আমাকে কত বড় একটা জিনিস পাইয়ে দিলি। থ্যাংক ইউ সো মাচ। শিহাব সামনের দিকে ঘুরে আস্তে করে রুদ্রের পিঠে হাত রেখে বলল, ধন্যবাদ দিয়ে আমাকে ছোট লোক করতে চাইছিস? রুদ্র না সূচক মাথা নেড়ে জোরালো কণ্ঠে বলল, ছোট না, আমি তোর জন্য গর্বিত হতে চাই। তুই যে কি করলি তা শুধু আমি জানি। শিহাব রুদ্রের দিকে হাত বাড়িয়ে দিয়ে হাসল। বন্ধু হিসেবে এইটুকু কি করতে পারি না? রুদ্র দ্রুত শিহাবের হাতে হাত মিলিয়ে বলল, শুধু বন্ধু না, তুই আমার ভাই, আমার রক্তের সম্পর্ক, আমার দোলা ভাই, সবকিছু। শিহাব কৌতুকে রুদ্রের কাঁধে ধাক্কা মেরে বলল, বেয়াদব, আরশি তোর ছোট, আমি তোর দুলাভাই হই কোন হিসেবে রে? রুদ্র শিহাবের কাঁধে হাত রেখে খিলখিল করে হাসতে হাসতে বলল, তুই আমার দোলাভাই হয়ে গেলি? না ভুল, বোনের জামাই হয়ে গেলে। শিহাব রুদ্রকে হালকা ধাক্কা মেরে তাচ্ছিলের হাসি হেসে বলল, তুই আমার সতীন থেকে সুগন্ধি হয়ে গেলি। রুদ্র আনন্দে হাততালি দিয়ে প্রায় নেচে উঠল। বাবা। শিহাব হাত উঁচিয়ে ছন্দ মিলিয়ে বলল, সেই। রুদ্র হতাশার ভান ধরে কপালে হাত দিয়ে বলল, কপাল। শিহাব তার পাশে দাঁড়িয়ে মেলি ঢঙ্গে কপালে হাত দিয়ে গভীর দীর্ঘশ্বাস ফেললেন। সবই কপাল। রাতের বেলা শিহাব বাহির থেকে ঘুরে দিনের সমস্ত ভার কাঁধ থেকে ঝেড়ে ফেলে মনটাকে একটুখানি শান্ত করে বাড়ি ফিরল।
গভীর নীরবতার মধ্যে রুমে পা রাখতেই মুহূর্তের মধ্যে কেউ তাকে পেছন থেকে দৃঢ়ভাবে জড়িয়ে ধরল। শিহাব আচমকা একটা ঝাঁকুনি খেল। সেই বরফ শীতল স্পর্শে সে যেন তাৎক্ষণিক অবশ হয়ে গেল। স্পর্শটি ঠান্ডা হলেও তার শিরায় শিরায় এক গভীর পরিচিত বইয়ে দিল মনে হলো। এই আলিঙ্গন তারই, যার জন্য সে এত বড় ত্যাগ স্বীকার করেছে। আরশি শিহাবকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আমি কতটা খুশি তা আপনি ধারণাও করতে পারবেন না। আমি জানতাম শিহাব ভাইয়া আপনি ঠিক এমনটাই মহান কাজ করবেন। আমার ভাইয়ার তুরার ভালোবাসাটাকে এক করে দেওয়ার জন্য আপনাকে আমার সবটুকু ভালোবাসা দিয়ে থ্যাংক ইউ। আরশির কথায় শিহাব ধীরে ধীরে চোখ বন্ধ করল। কেন জানি আরশির এই শীতল মিষ্টি স্পর্শ আজ তার কাছে অবাধ্য এক আশ্রয় মনে হচ্ছে। তার ভেতরের মন যেন চিৎকার করে বলল, শিহাব, তুই হেরে যাসনি। এই স্পর্শ নিয়ে তুই সারা জীবন কাটিয়ে দে, তোর আর কিছু লাগবে না। শিহাব সেই ডাক উপেক্ষা করে চোখ খুলে আরশিকে ছাড়াতে যাবে। আরশি সাথে সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে আনন্দে আত্মহারা হয়ে বলল, আমার যে কি আনন্দ হচ্ছে বিশ্বাস করবেন না শিহাব ভাইয়া, 2টা বিয়ে একসাথে। উফ, উত্তেজনে এবার নাচতে ইচ্ছে করছে। শিহাবের মুক্তি পাওয়ার চেষ্টা আবারও নিভে গেল। না চাইতেও আরশিকে ছেড়ে দিল না, পাথরের মতো দাঁড়িয়ে রইল। আরশি শিহাবকে চুপ করে দাঁড়িয়ে থাকতে থেকে অনুভব করলো। তাকে ছেড়ে দিয়ে ধীরে ধীরে শিহাবের সামনে এসে দাঁড়ালো। আরশি গভীর সহানুভূতি নিয়ে শিহাবের দিকে সরাসরি তাকিয়ে বলল, নিজের ভালোবাসার বিসর্জন দিতে আপনার অনেক কষ্ট হয়েছে তাই না? শিহাব আরশির কথায় বিদ্রুপের হাসি হেসে বলল, তুমি তো স্বয়ং দিয়েছো শিক্ষাটা, তাহলে কষ্টের কি আছে? ভাগ্যে যা লিখন ছিল তাই হয়েছে। কথাটা বলেই শিহাব আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, সাহস পেল না। আরশির পাশ কেটে প্রায় উন্মাদের মতো দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল। রাতের গভীর নিস্তব্ধতায় ব্যালকনিতে চুপচাপ দাঁড়িয়ে আছে তুরা। ফিসফিসিয়ে ঠান্ডা বাতাসে তার এলোমেলো চুলগুলো বারবার কপালে এসে আলতো করে কানের কাছে এসে যেন আদর করছে। তুরা এক মনে এই অন্ধকার দূর আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ তুরার নাকে তীব্র মিষ্টি গোলাপ ফুলের ঘ্রাণ এসে লাগলো। তুরা আনন্দে প্রায় লাফিয়ে উঠে মাথা নিচু করে দেখে কেউ তার নাকের কাছে একটা তাজা লাল গোলাপ ধরেছে। আর পরের মুহূর্তেই কেউ তার চোখ দুটি খুব সাবধানে ধরে ফেলল। তুরা অবলীলায় মুচকি হেসে চোখ বন্ধ করে রইল। এই স্পর্শ, এই উষ্ণতা যে রৌদ্রের, তা চিনতে তার 1 সেকেন্ডও সময় লাগলো না। রুদ্র তুরাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গেই তুরাকে পেছন থেকে অধিকারের সাথে নিবিড়ভাবে জড়িয়ে ধরল। তুরার ঘাড়ে উষ্ণ নিঃশ্বাস ফেলে সে বলল, বুঝেছিস আমি এসেছি? কি করে টের পেলি? রুদ্রের উষ্ণতায় তুরা একটু কেঁপে উঠে ধীর স্বরে বলল, না বোঝার কি আছে, আপনার স্পর্শ আমার নিঃশ্বাসের মতো চেনা। তুরার কথায় রুদ্র তুরার কানের কাছে মুখ নিয়ে গভীর ফিসফিস করে বলল, তাই এখনো পুরোপুরি স্পর্শ করলাম না, এ আগুনের আলতো ছোঁয়াতে চিনে ফেলেছিস? তুরা প্রেমিককে উচিত শিক্ষা দেওয়ার ভঙ্গিতে শান্ত কণ্ঠে জবাব দিল, চিনতে হলে গভীরভাবে শরীরে স্পর্শ লাগে না, আলতো স্পর্শকেও যখন মন থেকে তীব্রভাবে অনুভব করা যায় তখন এই আসল মানুষটাকে চেনা যায়। রুদ্র তুরাকে আবেশে আরো শক্ত করে জড়িয়ে ধরে কানের লতিতে মুখ ঘষে আদুরে গলায় বলল, বুঝেছি, আমার বউ অনেক বেশি বুদ্ধিমতী। ক্লাস নিতে হবে এখন থেকে প্রতি রাতে, যেটাই হবে আমাদের প্রতিদিনের পড়া। রুদ্রের কথায় তুরা গরম স্রোতের মতো লজ্জায় জ্বলে উঠল। সে কোনো উত্তর না দিয়ে শুধু মাথা নিচু করে চুপ হয়ে দাঁড়িয়ে রইল। রুদ্র তুরাকে এমনভাবে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে স্নেহমাখা কণ্ঠে জিজ্ঞেস করল, কিরে বউ, মন খারাপ কেন? কিছু ভাবছিস? তুরা আকাশের দিকে তাকিয়ে বুকের সমস্ত বাতাস টেনে নিয়ে ভারী গলায় বলল, আচ্ছা শিহাব ভাইয়া আমাদের বাসায় কেন? রুদ্র পুরোপুরি হতবাক হলো। তুরা এখনো জানে না শিহাবের যে আরশির সাথে বিয়ে হয়েছে। পর মুহূর্তে নিজের ভুল বুঝলো। এত ঝামেলার মধ্যে ও এসব জানবে কি করে? রুদ্র তখন আস্তে করে গভীর শ্বাস তুরার ঘাড়ে ফেলে যন্ত্রণা মেশানো কণ্ঠে বলল, শিহাব আর আরশির বিয়ে হয়েছে। বিদ্যুতের ঝলকের মতো তুরার চোখ কপালে উঠে গেল। সে হিংস্র এক ঝাটকায় রুদ্রের দিকে ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, কি?
রুদ্র তখন ধৈর্য ধরে সব কিছু তুরাকে খুলে বলল। সব শুনে তুরার চোখ থেকে বৃষ্টির মতো পানি ঝরে পড়তে লাগলো। আরশি তার জন্য নিজের আত্মত্যাগ করেছে। কোন বনি বা আজ আরশির মতো করে নিজের সুখ এভাবে বিসর্জন দেয়? কথাটা তীরের মতো বুকে বিঁধতেই তুরা আর এক মুহূর্ত দাঁড়ালো না। বায়ুবেগে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। পিছনে হতবম্ব রুদ্র ছুটল। আরশি ঘুমের জন্য বিছানা যত্ন করে গুছিয়ে রাখছিল। শিহাব তখন ব্যালকনিতে আলো ছায়ার মাঝে নীরবে দাঁড়িয়েছিল। এমন শান্ত মুহূর্তে আর্তনাদের মতো শব্দ তুলে তুরা ঝড়ের বেগে রুমে ঢুকলো। এক মুহূর্ত না থেমে সে আরশিকে পেছন থেকে সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরে আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে উঠল। আপু! বলেই হাউমাউ করে কান্না শুরু করলো। আরশি অবাক না হয়ে পারল না। শিহাবও কান্নার শব্দ পেয়ে ব্যালকনি থেকে রুমে ঢুকলো। তুরাকে এভাবে কান্না করতে দেখে সেও থমকে গেল। রুদ্র পেছনে পেছনে রুমে এলো। শিহাব এক পলক রুদ্রের দিকে তাকালো, তারপর দ্রুত আবার তুরা আর আরশির দিকে তাকিয়ে রইল। আরশি সামনের দিক ঘুরে তুরার ভেজা গাল থেকে চোখের পানি আলতো করে মুছে দিয়ে বলল,